আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। চরমপন্থীদের স্লোগান হওয়া উচিত ছিল এটা, এবং হয়েছিলও তাই। নরমপন্থীদের কখনো এই স্লোগান হয়নি। তাই নরমপন্থীরা 1885 সালে জন্মগ্রহণ করলেও 1917 সাল বা 1915 সাল পর্যন্ত বা 1905 সাল পর্যন্ত আমরা তাদের কোনো সেই রকম কার্যকলাপ দেখতে পাই না, অন্তত ইতিহাসের পাতায়। নরমপন্থীরা শাসনতান্ত্রিক সংস্কার চেয়েছে, রাজনৈতিক সংস্কার চেয়েছে, অর্থনৈতিক সংস্কার চেয়েছে, কিন্তু নরমপন্থীরা কখনো স্বরাজ বলতে যেটা বোঝায় দাদাভাই নৌরোজির কথা মতো সেই স্বরাজ মানে কি স্বাধীনতা অর্জন, এটা হয়তো তারা চায়নি। এরা চেয়েছিল ব্রিটিশের অধীনে থেকে স্বায়ত্ত শাসন লাভ করা। কিন্তু চরমপন্থীদের কিন্তু কথা ওটা ছিল না। চরমপন্থীদের কথা ছিল পূর্ণ স্বরাজ অর্জন করব। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করেই ছাড়বো। অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকায় লিখছেন, আমার মায়ের বুকের ওপরে বসে যদি কোনো দৈত্য তার রক্তকে চুষে খায়, আমি কি আমার পরিবার সন্ততিদের নিয়ে পার্কে বসে বসে থাকবো, না আমি আনন্দ উৎসবে নিমজ্জিত থাকবো? বিপ্লবী অরবিন্দ ঘোষ, বিপ্লবী বিপিন চন্দ্র পাল, বিপ্লবী লালা রাজপথ রায়, সমস্ত মানুষগুলো চরমপন্থী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছিলেন বলে ভারতবর্ষের তরুণ সমাজ এই সময়কালে তাদের কথাতে, তাদের বক্তৃতাতে, তাদের জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে সামিল করেছে। আমাদের আজকের আলোচনার বিষয় সেই সংগ্রামশীল জাতীয়তাবাদ উদ্ভবের কারণ, যারা দেখেছিল দু চোখ ভরে শুধু স্বাধীনতার স্বপ্ন, ব্রিটিশদের পতন চেয়েছিল, ব্রিটিশদের সলিল সমাধি চেয়েছিল, ব্রিটিশদের সমূলে উৎপাত চেয়েছিল এই ভারতবর্ষ থেকে। সেই সংগ্রামশীল জাতীয়তাবাদ তার উত্থানের পটভূমি আমরা জানবো। আমরা বোর্ডে লিখেছি, দেখো বোর্ডে লিখেছি আমরা বেশ কয়েকটা প্রশ্ন। প্রথমে আমরা সূত্রপাত কোথা থেকে হচ্ছে সেটা জানবো, তারপরে বিবেকানন্দের ভূমিকা আমরা দেখব, বঙ্কিমচন্দ্রের ভূমিকা আমরা দেখব, রবীন্দ্রনাথের ভূমিকা আমরা দেখব, দয়ানন্দ সরস্বতীর ভূমিকা আমরা দেখব। আমরা এখানে সমস্তটাই লিখেছি। অর্থনৈতিক কারণ দেখব, লর্ড কার্জনের স্বৈরাচারী শাসন কিভাবে জাতীয়তাবাদী সংগ্রামশীল চরমপন্থার উদ্ভবের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটাও আমরা জানবো। বহির্বিশ্বের প্রভাব, অর্থাৎ ভারতের বাইরে যে সমস্ত রাষ্ট্রগুলো এই সংগ্রামশীল জাতীয়তাবাদের অনুপ্রেরণা জুগিয়েছিল এই রকম চরমপন্থী নেতাদের এবং তরুণ সমাজের, সে ঘটনাটাও জানবো। সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতৃবৃন্দদের উদ্ভব বা তাদের বক্তব্য, তাদের কথা আমরা শুনবো, এবং সংগ্রামশীল জাতীয়তাবাদের প্রভাব ও কংগ্রেসের ভিতর মতাদর্শগত বিরোধ ও শেষে উপসংহার, এই পয়েন্টগুলো কিন্তু আমরা লিখবই। 4.2 সব থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে চরমপন্থা উদ্ভবের কারণ বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভবের কারণ বলতে যে প্রশ্নটা বোঝায় তার উত্তর কিন্তু এইগুলো, এবং এইগুলো সম্পর্কে আমরা জানবো। সূত্রপাত, প্রথমেই বলেছি সূত্রপাতটা আমরা জানবো। কি এমন সূত্রপাত ঘটেছিল যে সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থানের পটভূমি তৈরি করেছিল? দেখো 1885 সালে কংগ্রেসের জন্ম লাভ করে। 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত আমাদের কংগ্রেসের আন্দোলনকে যারা পরিচালিত করেছে তথাকথিত নরমপন্থী দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, আনন্দ চার্লু, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা। এবং এরা জাতীয় কংগ্রেস উৎপত্তির পর এরা কিছু কিছু দাবি করেছিল। সেই দাবিগুলো কি কি? প্রশাসনিক সংস্কার দাবি, অর্থনৈতিক সংস্কার দাবি, রাজনৈতিক সংস্কার দাবি, জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। 3 দিনের তামাশা বলেছেন এই জন্য ঐতিহাসিক অক্ষয় কুমার দত্ত, এই জন্য 3 দিনের তামাশা বলেছেন। যাই হোক, আমরা এই আলোচনাতে আসবার আগে সূত্রপাতটা এইভাবেই আমরা করব যে 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। এরপর কংগ্রেসের চরিত্র সাধারণ মানুষের মধ্যে উন্মোচিত হয়। কংগ্রেস কি বলতে চেয়েছে, কংগ্রেস সংগঠনটা কাদের জন্য, কংগ্রেসের আন্দোলনের ধরন কি হবে, কংগ্রেসের বক্তব্য কি হবে, সমস্তটাই মানুষ আস্তে আস্তে জানতে পারলো সারা ভারতবর্ষ ব্যাপী। কারণ কংগ্রেসের জন্ম হচ্ছে কোনো আঞ্চলিক
তত্ত্বগত তথ্য দিয়ে নয়। কংগ্রেসের জন্ম হচ্ছে সর্বভারতীয় ভিত্তিতে, কারণ 19 শতকে সভা সমিতির যুগ থেকে বেরিয়ে এসে একটা সর্বভারতীয় সংগঠন তৈরি করার যে প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, তাদের সেই মস্তিষ্কৃত ফসল কিন্তু হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেস প্রতিষ্ঠার পর কংগ্রেসের নেতৃবৃন্দ এবং তাদের উপযোগী অর্থাৎ যুগ উপযোগী তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। কিন্তু এখানেই দ্বিমত যে যুগ উপযোগী সিদ্ধান্ত বলতে কোনটাকে বোঝায়। তরুণ সমাজ চাইছে স্বরাজ অর্জন এবং যুগ উপযোগী সিদ্ধান্ত বলতে বোঝায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেসের পতাকা তলে এনে জাতীয় আন্দোলনকে সামিল করা, রাজনৈতিক দিক থেকে তাদেরকে সচেতন করা, তাদের দাবি দাওয়াগুলোকে পাইয়ে দেওয়া, এইটা ছিল যুগ উপযোগী সিদ্ধান্ত। কিন্তু আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কংগ্রেসের মধ্য থেকেই কংগ্রেসেরই বিরোধিতা করতে শুরু করলো এক শ্রেণীর চরমপন্থী নেতৃবৃন্দ, যারা চেয়েছিল যে কংগ্রেসের কার্যকলাপ হওয়া উচিত জনগণকে কাছে নিয়ে, সাধারণ মানুষকে কাছে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, কৃষকদের নিয়ে জাতীয় আন্দোলন পরিচালিত করা, এবং সেটা অবশ্যই রাস্তায় নেমে, কখনোই সেটা আবেদন নিবেদনের ভিত্তিতে নাও হতে পারে, কখনো কখনো রাস্তাটাকে পাল্টাতে হয়। আমাদের জীবনের রাস্তা সবসময় সুমসৃণ হয় না, আমরা সবাই জানি। কখনো দুঃখের, কখনো যন্ত্রণার, কখনো কষ্টের, কখনো ত্যাগের, তিতিক্ষার। ঠিক তেমনি জাতীয় আন্দোলন, নরমপন্থীরা যে ভাবে আন্দোলন করছে 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত, সেই আন্দোলনে শুধুমাত্র কিছু কিছু সংস্কার দাবি করেছিল, যে সংস্কারগুলো কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনে কিন্তু কোনো কাজে লাগেনি বা কাজে আসেনি, আমরা এটা দেখতে পাই। এরপরে আমরা দেখব যে অশ্বিনী কুমার দত্ত এই কংগ্রেসকে 3 দিনে তামাশা বলছেন। কে বলছেন? অশ্বিনী কুমার দত্ত। কারণ 3 দিন ধরে এই অধিবেশন হতো এবং এই অধিবেশনে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দাবি দেওয়া করে লর্ডের কাছে পাঠাতেন, সে লর্ড ডাফরিন হোক বা অন্য কোনো লর্ড হোক। কিন্তু কংগ্রেসের জন্মলগ্নে যিনি ছিলেন তিনি হচ্ছেন লর্ড ডাফরিন, এবং সেই লর্ড ডাফরিন এটাকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে তিনি কিন্তু পরিচিতি দান করেছিলেন। এরপরে চলে আসবো আমরা, এটা হচ্ছে সূত্রপাত। তাহলে সূত্রপাতটা কি পরিষ্কার করে বুঝে নেওয়ার ব্যাপার। সূত্রপাতটা হচ্ছে 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের আহামরি সাফল্য পায়নি, ফলে তরুণ সমাজ, যুবক সমাজ হতাশ হয়ে যায়, এবং হতাশ হওয়ার মধ্য দিয়ে তারা সংগ্রামশীলের মধ্য দিয়ে বয়কট, সভা সমিতি, মিছিল মিটিং এর মধ্য দিয়ে, সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্য দিয়ে লাগাতার ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হতে চেয়েছিল। সেটা হতে পারে নরমপন্থী, কখনো হতে পারে চরমপন্থী, কখনো সন্ত্রাসবাদী কার্যকলাপ, কখনো গুপ্ত সমিতি দ্বারা ব্রিটিশ বিরোধী বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপ, এটা হতে পারে। এই যে ভাবনাটা, এই ভাবনা থেকেই সংগ্রামশীল জাতীয়তাবাদের কিন্তু জন্ম। নেক্সট হচ্ছে বিবেকানন্দের ভূমিকা। বিবেকানন্দের প্রত্যেকটা বই আমাদের কাছে উন্মাদনা তৈরি করে, ভারতবর্ষ সম্পর্কে শুধু নয়, জাতীয়তাবোধ, দেশপ্রেম গঠনে সাহায্য করে। তিনি ভীরু এবং কাপুরুষতাকে ঘৃণা করেছেন। তিনি তরুণ যুবক সমাজদের বলেছেন সাহসী হতে, লৌহের মতো দৃঢ় হতে, এবং তার হৃদয়টা হবে কঠিন। এবং এই কারণেই ভারতবর্ষের যুবকদের মধ্যে তিনি একটা নতুন উন্মাদনা তৈরি করেছিলেন। বিবেকানন্দ যুবকদের তিনি এই লড়াইয়ে, এই সংগ্রামে সব থেকে এগিয়ে আসবার জন্য তিনি যে বইগুলো লিখেছিলেন, প্রাচ্য, পাশ্চাত্য, পরিব্রাজক, রাজযোগ, জ্ঞানযোগ, বর্তমান ভারত, সমস্ত বইগুলোতেই তিনি তার একটাই মূল কথা ছিল ভারতবর্ষের উন্নতি সাধন, ব্রিটিশদের পদলেহন থেকে বেরিয়ে আসা, যুবক সমাজদের এগিয়ে আসা, এবং অবশ্যই শূদ্রদের জাগরণ ঘটানো। এই শূদ্ররাই ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ। এই শূদ্রদের মধ্যেই নতুন ভারত গড়ে উঠবে। মুচি, মেথর, ডোম, কৃষক শ্রেণীর মধ্য থেকে নতুন ভারতবর্ষ বেরিয়ে আসবে। এবং এই জন্যে বিবেকানন্দকে আমরা জাতীয়তাবাদী গুরুর মতন আখ্যা দিয়ে থাকি, যিনি সুভাষচন্দ্র বসু, যিনি নিজেই বলেছিলেন যে বিবেকানন্দ না থাকলে আমি হয়তো এখন এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। অর্থাৎ ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে জানতে হবে, তার সাহিত্যগুলোকে পড়তে হবে, তার বইগুলোকে পড়তে হবে। তিনি যে উপদেশগুলো দিচ্ছেন শুধু তাই নয়, নিজের জীবনটাকে তিনি যেভাবে মেলে ধরেছেন,
তা সেটা সেই ত্যাগের মধ্য দিয়ে আমরা কিন্তু এই উন্মাদনা পাই, আমরা এই অনুপ্রেরণা পাই। তাহলে বিবেকানন্দের রচনা, বিবেকানন্দের মতাদর্শ, বিবেকানন্দের আদর্শ সমস্তটাই কিন্তু জাতীয়তাবাদ, সংগ্রামশীল জাতীয়তাবাদের, এই চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভবের অন্যতম কারণ। নেক্সট পয়েন্ট হচ্ছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের সমস্ত বইগুলো, এটাকে বঙ্কিমচন্দ্রকে জাতীয়তাবাদের জনক বলা হয়েছিলেন। অক্ষয় কুমার দত্ত বলেছেন, তোমরা জানো। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্রের রজনী সীতারাম বিষ বৃক্ষ, সমস্তটাই জাতীয়তাবাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের রচনাগুলোর মধ্যে দিয়েও আমাদের তরুণ যুবক সমাজদের মধ্যে জাতীয়তাবাদের অনুপ্রেরণা তৈরি করেছিল। এবং বঙ্কিমচন্দ্র এই যুবকদের মধ্যে থেকেই ভারতবর্ষের স্বপ্ন তিনি দেখেছিলেন, যেমন দেখেছিলেন বিবেকানন্দ। এবার চলে আসি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি বলেছেন? রবীন্দ্রনাথের কথাগুলো সত্যি আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করে। রবীন্দ্রনাথকে আমরা শুধু চিনি কি হিসাবে, তিনি আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত কবি শুধু নয়, সারা পৃথিবীর কবি। কিন্তু রবীন্দ্রনাথ সংগ্রামশীল জাতীয়তাবাদে কি ভূমিকা পালন করেছিল এটা আমাদের জানতে ইচ্ছা করে। তাহলে রবীন্দ্রনাথের তার শিক্ষা সম্পর্কে যে সমস্ত বই সেগুলো তো আমরা জানি, কিন্তু রবীন্দ্রনাথের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক যে দৃষ্টিকোণ সেটাও কিন্তু আমাদের কাছে অনন্য সাধারণ। বঙ্গভঙ্গ সদের আন্দোলনকালে এই রবীন্দ্রনাথের 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গ আন্দোলনকালে রবীন্দ্রনাথের সমগ্র পরিবারটাকে আমরা দেখলাম কি রাস্তায় নামতে, ব্রিটিশ বিরোধী রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে। এবং এই রবীন্দ্রনাথের মুখ থেকে গোরার চরিত্র আমরা দেখতে পাই, বা তার লেখনীর মধ্য দিয়ে গোরা উপন্যাসটি দেখতে পাই, যেখানে গোরার মুখ থেকে তিনি বলছেন যে এই ভারতবর্ষ তার ভারতবর্ষ। অর্থাৎ ভণ্ড রাজনীতি ব্যক্তিদের তিনি দেখে পরবর্তীকালে তিনি গোরা উপন্যাসের মধ্য দিয়ে প্রকৃত ভারত দেশপ্রেমী কে, কেমন তার চরিত্র হওয়া উচিত সেটা তিনি বলেছেন। যাই হোক, রবীন্দ্রনাথের লেখনী বা রবীন্দ্রনাথের বক্তব্য বা পত্রাবলী আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল। এবং বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময় তার যে রাখি বন্ধন উৎসব, হিন্দু মুসলমানের যে ঐক্য, সেটা যুব মনে অসাধারণ নজির গড়ে তুলেছিল। তরুণ যুবতীদের মধ্যে এই রাখি বন্ধন উৎসবটা এক নতুন উন্মাদনা সৃষ্টি করেছিল। পাশাপাশি রবীন্দ্রনাথের রচনাবলীও আমাদেরকে উন্মাদনা তৈরি করেছিল। নেক্সট হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী একজন সমাজ সংস্কার, কিন্তু তিনি দেখলেন এই ভারতবর্ষের শুধুমাত্র যে ব্রিটিশরাই শত্রু তা নয়, কিন্তু ভারতবর্ষের আরো অনেক শত্রু আছে। যেমন কিছু কিছু আছে কুপ্রথা, এগুলো কিন্তু ভারতবর্ষের শত্রু। এবং এই কুপ্রথাগুলোকে তুলবার জন্য তিনি কিন্তু লড়াই করলেন, আন্দোলন করলেন। তিনি শুদ্ধি অনুষ্ঠানের প্রচলন করলেন, যে শুদ্ধি অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সমস্ত হিন্দুরা খ্রিস্টান হয়েছিল বা অন্য ধর্ম চলে গিয়েছিল, তাদেরকে তিনি এই খ্রিস্টান ধর্মে আনবার জন্য কিন্তু তাদেরকে হিন্দু ধর্মে আনবার জন্য তাদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছিলেন শুদ্ধি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এছাড়াও তিনি নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য, পুরুষদের পাশাপাশি নারী শিক্ষার প্রসার ঘটাবার জন্য কিন্তু তিনি চেষ্টা করেছেন। এবং তার বিখ্যাত উক্তি গো ব্যাক বেদ, অর্থাৎ বৈদিক বেদে যদি আমরা ফিরে যাই তাহলে বেদ থেকেই আমাদের সমস্ত কিছু পাওয়ার আছে। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভারতীয়দের ত্যাগ তিতিক্ষা, তাদের আধ্যাত্মবাদ এবং সমাজ সংস্কারের সমস্ত বিষয়টা কিন্তু সেখানে লুকিয়ে আছে। তাই স্বামী দয়ানন্দর ভূমিকাও কিন্তু এখানে উল্লেখযোগ্য। এরপরে আসি যার নাম করব, তিনি হচ্ছে স্বামী দয়ানন্দ। অর্থনৈতিক কারণটা বলবো। এবার অর্থনৈতিক কারণে আমরা কি দেখব, যে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ব্রিটিশদের কিছু অর্থনৈতিক নিয়ম নীতি আমাদেরকে বীতশ্রদ্ধ করেছিল। যেমন বীতশ্রদ্ধ করেছিল ঢাকার মসলিনকে ধ্বংস করবার ক্ষেত্রে তাদের বিভিন্ন আইন, এবং সেই সময় যে প্লেগ দেখা দিয়েছিল, সেই সময় আর্থিক মহামন্দা দেখা দিয়েছিল, সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই প্লেগ মহামারী
দুর্ভিক্ষ এবং আমাদের বস্ত্রশিল্প ধ্বংস করবার জন্য ওদের যে আইনগুলো সেগুলোকে কিন্তু আমাদেরকে আঘাত করেছিল। শুধু তাই নয়, আমাদের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল, অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। এর জন্য দায়ী কিন্তু ছিল একমাত্র ব্রিটিশ। এটাও কিন্তু আমরা এই পয়েন্টে অর্থনৈতিক কাউন্টার লিখবো। লর্ড কার্জনের স্বৈরাচারী সেই শাসন, লর্ড কার্জন বিভিন্ন মিউনিসিপ্যালিটি, বিভিন্ন কর্পোরেশনের, বিভিন্ন জেলা বোর্ডে, বিভিন্ন পৌর বোর্ডে ভারতীয়দের যে সংখ্যক নেওয়া উচিত সেই সংখ্যক সদস্য নেয়নি। কেন নেয়নি? কারণ যদি বেশি নেয় তাহলে ভারতীয়দের আওয়াজটা আরো শক্তিশালী হবে, আরো জোরদার হবে। তাই তিনি তার শাসন ব্যবস্থায় ভারতীয়দের তিনি কোনো পাত্তাই দিলেন না, ভারতীয়দের গ্রহণযোগ্যতার তিনি গ্রহণ করলেন না এবং ভারতীয়দের কথা বলবার অধিকারটুকু কিন্তু তিনি কেড়ে নিয়েছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন তৈরি করেছিলেন। সেইখানে শিক্ষা ব্যবস্থার একদম চরম দুর্নীতি বা শিক্ষা ব্যবস্থার একদম ভেঙে ফেলার উপক্রম তিনি তৈরি করেছিলেন এই লর্ড কার্জন। তাই কার্জনের এই স্বৈরাচারী নীতির পাশাপাশি অবশ্যই বলবো তার বঙ্গভঙ্গ নীতি। এই বঙ্গভঙ্গ নীতির ফলে বাংলাকে ভাগ করে, হিন্দু মুসলমানকে ভাগ করে, জাতীয় আন্দোলনকে ভাগ করে তিনি একটা ব্রিটিশের কাছে অনন্য নজির সৃষ্টি করলেও আমাদের কাছে তিনি কিন্তু কাপুরুষ, আমাদের কাছে কিন্তু তিনি ভিলেন, আমাদের কাছে কিন্তু তিনি জাত শত্রু। নেক্সট হচ্ছে বহির্বিশ্বের প্রভাব। কি বলবো, সেই সময় ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গা, যেমন আয়ারল্যান্ড আমরা নাম শুনেছি, আয়ারল্যান্ড, যেমন কিউবা, যেমন ভিয়েতনাম, এই দেশগুলো আমরা নাম শুনেছি। তারপরে বিভিন্ন যেমন গ্রিসে স্বাধীনতা যুদ্ধ, যেমন রুশ বিপ্লব, এই সমস্ত বিপ্লবগুলো আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল। যদি এরা ইংরেজদের হারাতে পারে তাহলে আমরা কেন পারবো না? এই যে মানসিকতা, এই মানসিকতা বহির্বিশ্বের এই ঘটনাগুলো কিন্তু ভীষণ প্রভাব পড়ে। তোমার প্রতিবেশীর কারোর যদি চাকরি হয়, তোমার প্রতিবেশীর কারোর যদি কোনো শাখাতে গিয়ে বা কোনো বিষয়ে গিয়ে সে যদি সাফল্য লাভ করে, তুমিও কিন্তু উৎসাহিত হবে যে আমিও তাহলে ঠিক এই রাস্তা দিয়ে এই কোর্সগুলো করে আমিও সাফল্যের জায়গায় যাব। ঠিক এরকম যেমন প্রভাব পড়ে, ঠিক তেমনি বহির্বিশ্বের বিভিন্ন দেশে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধ বা বিভিন্ন বিপ্লবী আন্দোলন যেগুলো হয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত জাতীয়তাবাদী নেতারা অনুপ্রাণিত হয়ে তারা ভারতীয় শিক্ষিত সমাজের মধ্যে তারা কিন্তু সেটাকে স্প্রেড করেছিল, ছড়িয়ে দিয়েছিল, যার ফলে ভারতীয়দের মধ্যে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন বা জাতীয়তাবাদী সংগ্রামশীল বা চরমপন্থা আন্দোলনের মধ্যে দিয়ে যাওয়ার। নেক্সট হচ্ছে সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, আমরা অনেকের নাম পাই, তার মধ্যে অরবিন্দ ঘোষ, তার মধ্যে হচ্ছে বালগঙ্গাধর তিলক, তার মধ্যে হচ্ছে লালা লাজপত রায়, তার মধ্যে বিপিন চন্দ্র পাল। এদের কিছু কথা আমরা এর মধ্যে পাই বা এই নেতাদের আমরা পাই, যে নেতারা সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভাবের তারা কিন্তু লাগাতার বিভিন্ন গুপ্ত হত্যা, গুপ্ত সমিতি প্রতিষ্ঠা এবং বিভিন্ন ব্রিটিশ বিরোধী কার্যকলাপে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে নিজেদেরকে সঁপে দিয়েছিল। সেইগুলোই আমরা এখানে অল্প অল্প করে লিখে আসতে হবে। পয়েন্ট অনেকগুলো, অল্প অল্প করে লিখে আসবো, বেশি বক্তব্য দেওয়ার দরকার নেই, যেটুকু দরকার সেটুকু লিখলেই হবে। এবার হচ্ছে সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে আমাদের কংগ্রেসের নেতাদের মধ্যে মত পার্থক্য। কোনটাকে কেন্দ্র করে হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। 1907 সালে সেই সুরাট অধিবেশনের কথা বলতেই হবে, কারণ 1907 সালে সুরাট অধিবেশনে বঙ্গভঙ্গর বিরোধী আন্দোলনটা কি হবে এটা নিয়ে যখন প্রশ্ন দেখা দেয়, নরমপন্থীরা বলছে নরমপন্থীর মধ্য দিয়ে আন্দোলনটা হবে এবং সেটা বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর চরমপন্থীরা বলছে না, এই আন্দোলন চরমপন্থীভাবে হবে এবং এই আন্দোলনটা সারা ভারতবর্ষকে ছড়িয়ে দিতে হবে। তাহলে ভারতবর্ষব্যাপী ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠবে এবং মানুষ এখানে সামিল হলে ব্রিটিশদের সাম্রাজ্য কেঁপে উঠবে। এটা ছিল চরমপন্থীদের মতাদর্শ। কিন্তু আমরা কি দেখলাম যে 1907 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কি হবে সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের পদ্ধতিগত প্রশ্ন। এই দুটো প্রশ্নকে সামনে রেখে এই তরুণ কংগ্রেস নেতা চরমপন্থী কংগ্রেস নেতাদের মধ্যে আর নরমপন্থী কংগ্রেস নেতাদের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে যাবে 1907 সালের সুরাট অধিবেশনে।
এটা আমরা লিখব। এবং সবশেষে আমরা যেটা লিখব যে উপসংহারে আমরা কি লিখব, যে কংগ্রেস এই চরমপন্থা উদ্ভাবের মধ্য দিয়ে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রে আমরা দেখব বিভিন্ন জায়গায় গুপ্ত সমিতি গড়ে উঠবে। এক অনুশীলন সমিতিকে কেন্দ্র করে ঢাকাতে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 500 গুপ্ত সমিতি গড়ে উঠবে। এটা কি মুখের কথা? তাজ্জব ব্যাপার। পরবর্তীকালে পাঞ্জাবে, পরবর্তীকালে মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ গড়ে উঠবে। এবং পাঞ্জাবে আমরা দেখব যে, মহারাষ্ট্রে আমরা দেখব সবাই এই আন্দোলনে সামিল হবে। সে বাসুদেব বলবন্তোপাধ্যায় হতে পারে, বিপিন চন্দ্র পাল হতে পারে, লালা লাজপত রায় হতে পারে, অনন্ত কানহেরি হতে পারে, বিডি সাভারকর হতে পারে, সে ভগৎ সিং হতে পারে, সুখদেব হতে পারে, রাজগুরু হতে পারে, তাহলে এদের মতো বটুকেশ্বর দত্ত হতে পারে, তাহলে এদের মতো লোকেরা, বা বিপ্লবী আজাদ হতে পারে, তো এদের মতো লোকেরা এই সন্ত্রাসবাদী কার্যকলাপে নিজেদেরকে নিয়োজিত করেছিল। আর বাংলা ছিল তো বিপ্লবীদের তীর্থক্ষেত্র। সেখানে তো বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, এদের মতো লোকেরা তো আছেই। তাহলে এই যে এই মানুষগুলো, তাদের ত্যাগ, এই মানুষগুলোদের সংগ্রাম, এগুলো কি ছোট করে দেখা যায়? এগুলোর মধ্য দিয়ে ভারতবর্ষ কি উপকৃত হয়নি? স্বাধীনতার পথে কি আমরা এগোইনি? সংগ্রামশীল জাতীয়তাবাদের মধ্য দিয়ে স্বাধীনতার কাছাকাছি কি আমরা পৌঁছাতে পারিনি? আমরা অবশ্যই পৌঁছাতে পেরেছিলাম, এই মানুষগুলো ছিল বলে। সুতরাং নরমপন্থী আন্দোলনের পথ ভিন্ন হতে পারে, চরমপন্থী আন্দোলনের পথ ভিন্ন হতে পারে, কিন্তু সবার মুখের সুর ছিল একটা, সেটা হচ্ছে স্বাধীনতা। সেই স্বাধীনতার আসতে গিয়ে কখনো নরমপন্থীদের তাদের বক্তব্য, তাদের বিভিন্ন সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে তারা আন্দোলন করেছে। চরমপন্থীরা চরমপন্থার মধ্য দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে আন্দোলনে সামিল হয়ে ভারতবর্ষের এই স্বাধীনতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে একটা ভীষণ বড় জায়গা করে আজও আলোকিত হয়ে আছে, আলোকিত হয়ে থাকবে, এবং ভবিষ্যতেও তারা এই পথের দিশারি হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।